এতগুলো বসন্ত পার করে কত ছোট ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে অবশেষে প্রেমে পড়েছি এক ক্যামেরাম্যানের। সেই ক্যামেরাম্যান আবার যে সে ব্যক্তি নয়, আমারই বড় ভাইয়ের বন্ধু। সাজসজ্জায় মণ্ডিত বিয়ে বাড়ির এক কোণে দাঁড়িয়ে শীতল এসব ভাবছে। হাতে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফির মগ। কিছুক্ষণ আগে শুদ্ধ তার কাছে ব্ল্যাক কফি চেয়েছে। শুদ্ধই হচ্ছে তার প্রেমের পুরুষ, মনের মানুষ। বদরাগী ছেলেটাকে কোন দুঃখে মন দিয়েছিল কে জানে। যদি জানতো মনের কথা জানাতেই শুদ্ধ তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে, তবে ভুলেও সেদিন বলতো না। শুদ্ধ ভাই, আপনাকে আমার খুব ভালো লাগে। আর এই কথার জবাবে শুদ্ধ সপাং করে একটা থাপ্পড় মেরে কান ধরিয়ে ওয়াদা করাতো না। আমি তোর ভাইয়ের কে? বন্ধু। তোর ভাইয়ের বন্ধু হলে সম্পর্কে তোর কে হই? ভাই। তাহলে এখনই কান ধরে বল, আর কখনো এসব বলবি না। আর ভুলেও যদি বলিস, তবে বিনা বিঘ্নে সুইপারের বউ হবে। আচ্ছা। ভালোবাসার ভাও বোঝে না, আসছে। শুদ্ধ ভাই, আপনাকে আমার ভালো লাগে। ফসিল একটা। এ কথা বলে শুদ্ধ ওর মাথায় ঠুসা মেরে চলে গেছে। সেদিনের পর থেকে কেউ আর আগ বাড়িয়ে কিছু বলতে চায় না। কি দরকার ষাঁড়টাকে খুঁচিয়ে গুঁতো খাওয়ার? ষাঁড়টা না নিজে ভালোবাসার কিছু বোঝে, আর না তাকে বোঝায়। সেও যদি বোঝাতে চায়, তখন সবাইকে বলে মান সম্মান ধূলিসাৎ করে মজা লুটবে। এর চেয়ে চুপ করে থাকা সেও। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে হাঁটা ধরল শুদ্ধকে খুঁজতে। খুঁজতে খুঁজতে শিশির তাকে জানালো শুদ্ধ ছাদে। শীতল সিঁড়ি বেয়ে ছাদে উঠে দৃষ্টি বুলিয়ে মুখ ভ্যাংচালো। শুদ্ধ মরিচ বাল্ব নিয়ে ছাদের রেলিং সাজাচ্ছে। ঘামে ভিজে একাকার অবস্থা, টি শার্টের বেহাল দশা। সরু নাকটার উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। তা দেখে শীতল মনে মনে হাসল। শুদ্ধর দাদিমা শুদ্ধর নাকটা ঘামতে দেখলেই বলেন, কর্তা, তুমি দেখি বউ সোহাগী হইবা। উনি যতবার এ কথা বলেন শুদ্ধ চুপ করে শোনে। তবে তার খুব ইচ্ছে এই ব্যাপারে শুদ্ধের জবাবটা শোনা, কারণ শুদ্ধর বউ তো সেই হবে। হঠাৎ সূর্যর হাঁচিতে শীতলের ভ্রু কুঁচকে গেল। এই ছেড়ে তার ভাবনার মধ্যেও ব্যাগড়া বাঁধিয়ে দিল। একটু পর হাঁচিটা দিলে কি হতো? কিছুই হতো না, শুধু শুধু ওর ভাবনার মধ্যে হাঁচি ঢুকিয়ে দিল। আশ্চর্য মানুষ একটা। তখন নিচে থেকে চেঁচামেচি শোনা গেল। ক্যাটারিংয়ের লোকদের সঙ্গে শিশির চেঁচাচ্ছে। এই ছেলেটা কাজের কাজ কিছুই করে না, শুধু চেঁচিয়ে বাসা মাথায় করে। এখন যেমন ছাদ সাজানোর কাজ শুদ্ধর ঘাড়ে চাপিয়ে কেটে পড়েছে। একটু পর হন্তদন্ত হয়ে এসে বলবে, বন্ধু, পেরেছিস নাকি আমি হাত লাগাবো? জবাবে শুদ্ধ বিরক্ত মাখা দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে মন দিবে। আর শিশির মুখ ভর্তি হেসে গল্প জুড়ে দিবে। তারপর নিচে গিয়ে এমন ভাব নিবে যেন সেই সব করেছে। এদের দুই বন্ধুর সমস্ত কাজ কারবার তার মুখস্থ। তাছাড়া বাসায় এখন অনেক কাজ, কারণ আগামীকাল তার বাবা মায়ের 32তম বিবাহ বার্ষিকী। এই উপলক্ষেই বাসায় ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। কিন্তু শুদ্ধের কথা ছোটোখাটো নয়, করলে ভালো করে করতে হবে, নয়তো বাদ। পরে ওর কথায় সবাই সিদ্ধান্ত নিয়ে বড় করে অনুষ্ঠানের আয়োজন করেছে। তখন শুদ্ধ কারো উপস্থিতি টের পেয়ে বলল, খাবার মতো দাঁড়িয়ে না থেকে সাহায্য কর আমায়। পারবো না আমি, মগটা নিন, গিয়ে পড়তে বসতে হবে। কোন সাবজেক্ট পড়বি? অর্থনীতি। এর আগে অর্থনীতিতে কত পেয়েছিলে মনে আছে? 100-তে 15। আরও পেতাম, স্যার ইচ্ছে করে নাম্বার দেয়নি। কেন দেয়নি? স্যারের বাগানের পেঁপে চুরি করে স্যারকে উপহার দিয়েছিলাম তাই। একথা শুনে শুদ্ধর হাত থেমে গেল। প্রচণ্ড বিরক্ত নিয়ে এক পলক তাকিয়ে পুনরায় কাজে মনোযোগ দিল। একে বলা না বলা সমান। কারো মাথার ব্রেন এত ঘোলা হয় শীতলকে না দেখলে জানতো না। তাছাড়া তার পড়ার সময় কই? সে তো মহাব্যস্ত মানুষ। কোথায় কোন প্যাচ লাগাবে সারাদিন সেটাই ভাবতে থাকে। শুদ্ধকে নিশ্চুপ দেখে শীতলও আর কথা না বাড়িয়ে শুদ্ধের কাজ দেখতে থাকলো। ততক্ষণে কফির শরবতে পরিণত হয়েছে, অথচ শুদ্ধকে দেওয়ার কথা তার স্মরণেই নেই। শুদ্ধ নাচে কাজ শেষ করে ছাদ থেকে নেমে গেল।
তখন শীতল মুখ ভেঙচিয়ে কফিটুকু ঢকঢক করে গিলে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একটু প্রেম চাইলাম প্রেম দিলা না, তোমার সনে কিসের পিড়িতে। শীতল সেই সিঁড়িতে নামতে গিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে। এবার সে গান থামিয়ে হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে গেল, যেন ভীষণ জরুরি কাজ আছে তার, এখন সেটা করতেই হবে। আসলে এমন কিছু না করলে তার বাবা সন্ধ্যায় পড়তে না বসার জন্য ভাষণ শুরু করতেন আর বিরস কণ্ঠে বলতেন, এবারের সংগ্রাম এই না, ভাষণ ভুল হয়েছে, এটা মুজিব দাদার ভাষণ, ও তার বাবার ভাষণ হবে। সময় দেন নেই, এভাবে জীবন চলবে। যত যাই করুক তার বাবার একই ভাষণ শুনতে শুনতে তার কানের পোকাগুলো বলে ওঠে, মিস্টার শিমুল, ডায়লগ চেঞ্জ করুন প্লিজ, একই ডায়লগে আমরা বোরিং হচ্ছি। মনে মনে এসব আওড়ে সে ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। আশেপাশে শুদ্ধকে না দেখে দুটো কমলা নিয়ে রুমে চলে গেল। তারপর শুদ্ধ রুম থেকে চুরি করে আনা সিগারেট বের করে দুষ্টু হাসলো। এখন সে পরীক্ষা করবে এটার মধ্যে কি এমন আছে আর এর ধোঁয়ায় টেস্ট কেমন। মেয়েরা টক পছন্দ করে, তাই তেঁতুল দেখলে হামলে পড়ে। তাহলে সিগারেটে কি আছে যে ছেলেদের এটার প্রতি এত আসক্তি? চুরি চারি চিপায় চাপায় আড়ালে সর্বসম্মুখে এইটাই বা কেন খায়? এটা আজ পরীক্ষা করেই ছাড়বে। কিন্তু কথা হলো, সিগারেটটা ধরাবে কিভাবে? আগে আগুন জ্বালিয়ে মুখে নেবে নাকি ঠোঁট দিয়ে ধরে আগুন জ্বালাবে? মুভির হিরোরা যেমন করে তেমন? শীতল কয়েক মিনিট সিগারেটটা উল্টে পাল্টে ঘুরিয়ে দেখল। তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি উদয় হলো। সে দৌড়ে গিয়ে তার আম্মুর ফোন এনে গুগল সার্চ দিল সিগারেট খাওয়ার কৌশল। সঙ্গে সঙ্গে অনেকগুলো ছবি সহ ভিডিও সামনে আসলো। সে মন দিয়ে কয়েকটা ছবি দেখে সিগারেট হাতে নিতেই কেউ একজন বলে উঠল, এই সিগারেট খোর, এদিকে আয়। শীতল চমকে উঠে পুরো রুমে চোখ বুলিয়ে কাউকে না পেয়ে বেলকনিতে তাকালো। শুদ্ধ তার বেলকনিতে বসে তার দিকেই তাকিয়ে আছে। মেঝেতে রাখা অনেকগুলো মরিচ বাল্ব। ও তার মানে সে এতক্ষণ ওর বেলকনিতে এসব সাজাচ্ছিল। সে শুদ্ধকে দেখে চল জলদি সিগারেট লুকাতে গিয়ে সিগারেটটা মধ্যখান থেকে ভেঙে দুটুকরো করে হয়ে গেল। তা দেখে শীতল করুণ চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বলল, সিগারেট কোথায় পেয়েছিস? আপনার রুম থেকে এনেছি কেন? পরীক্ষা করতে। কিসের পরীক্ষা? সিগারেটের টেস্ট কেমন জানতে। তেমন ভাবনা তোর মাথায় এলো কিভাবে? আসার জন্য আপনিই দায়ী। আমি কি করেছে? আপনি আমার থেকেও সিগারেটকে বেশি গুরুত্ব দেন। কেন আমার আগে সিগারেট আপনার ঠোঁট ছুবে, আমি এখন আমার ঠোঁট পুড়িয়ে সমান সমান করব। তোর মাথায় খেলো বলে কিছু আছে? শুদ্ধর একথা শুনে শীতল জবাব দিল না, বরং হাতে থাকা সিগারেট শুদ্ধর দিকে ছুঁড়ে মেরে হন হন করে বেরিয়ে গেল। তার মেজাজ এখন তিরিক্ষি, কোথাও শান্তি নেই। যেখানে যাবে শুদ্ধ এসে হাজির হবে। এই মানুষটা তাকে শান্তি দিবে বলে মনে হয় না। কি দরকার ছিল ওর বেলকনিতে এসে ঘাপটি মেরে বসে থাকার? শীতলকে যেতে দেখে শুদ্ধ ওর কাজ সেরে বেরিয়ে এলো। ফুলরানী নিশ্চিত গাল ফুলিয়ে বসে থাকবে। আজকে আর তার দেখা পাওয়ার সম্ভাবনাও নেই। তবে সিগারেট খাওয়ার ইচ্ছে পোষণ করার জন্য তার শাস্তি তোলা লইল। বলে কি না সেও ঠোঁট পুড়িয়ে সমান সমান করবে, এত বড় সাহস! তারপর শীতলের মাকে জানিয়ে শুদ্ধ ওর ফ্ল্যাটে চলে গেল। পাশের বিল্ডিংয়ে 3 তলার প্রথম ফ্ল্যাটে থাকে সে একা। শিশির অনেকবার বলেও তাকে তার বাসায় থাকতে রাজি করাতে পারেনি। মূলত শুদ্ধই তা চায়নি, কারণ বিবাহযোগ্য মেয়ে বাসায় থাকা সত্ত্বেও অবিবাহিত এক ছেলেকে বাসায় রাখা দৃষ্টিকটু, অশোভনীয়। এমন কিছু হলে আজ নয় কাল তাকে নিয়ে কথা উঠবে। তাই আগে সচেতন হওয়া ভালো। তাছাড়া সে কখনোই চায় না তার কারণে শীতলের বদনাম রটুক, মেয়েটার দিকে অকারণে বাজে আঙ্গুল তুলুক। সে আজ আছে কাল নাও থাকতে পারে, তবে কলঙ্ক চিরস্থায়ী। আর এই চিরস্থায়ী কলঙ্ক শীতলকে কখনো স্পর্শ না করুক, কখনো না। শুদ্ধ বাসায় ফিরে আগে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো। পুরো শরীর ঘেমে জপ করছে। এখন গোসল না করলেই নয়। সে পরনের টি শার্ট খুলতেই তার নজর পড়ল বুকের দিকে।
তার বুকের বাঁ পাশে রয়েছে বড় সড়ো কাটা দাগ, যেটা বিগত কয়েক বছর পূর্বের অস্ত্রোপচারের ফল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে, পুরনো কথা স্মৃতির পাথায় জমা রেখে গোসল সেরে বেরিয়ে আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। সে ঝটপট পোশাক পরে দরজা খুলে দেখে শীতল দাঁড়িয়ে আছে, হাতে হটপট। নিশ্চয়ই শীতলের মা খাবার পাঠিয়েছেন। সে খাবে না বলে এসেছে, তারপরেও উনি পারেনও বটে। তখন শুদ্ধ কিছু বলার আগেই শীতল তাকে ঠেলে ভিতরে ঢুকে গেল, যেন প্রচণ্ড তাড়ায় আছে। শুদ্ধ কথা না বাড়িয়ে দরজা আটকে দাঁড়িয়ে চুল মুছছে। হঠাৎ শীতল এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল, তারপরে বুকে নাক ডুবিয়ে জোরে শ্বাস টেনে বলল, আপনার শ্যাম্পুর গন্ধটা সেই লাগে আমার। চুলে শ্যাম্পু করেছে, বুকে নয়। এখন সর সর বলছে। আর একটু প্লিজ। শীতল, এবার বেশি বেশি হচ্ছে। শুদ্ধ ভাই কিসের বিনিময়ে আমাকে ভালোবাসেন? কোন দুঃখে তোকে ভালোবাসবো? দুঃখে নয়, আপনি আমায় সুখে ভালোবাসুন। তোকে ভালোবাসলে দুঃখ ছাড়া কপালে কিছুই জুটবে না। এখন সর, নয়তো। একথা বলে শুদ্ধ তাকে দূরে ঠেলে সরিয়ে দিল। শীতল ওর ব্যবহারে কাঁদো কাঁদো হয়ে শুদ্ধর দিকেই তাকিয়ে রইল। এই মানুষটা আসলে পাষাণ নিষ্ঠুর। শুদ্ধ ভিজা তোয়ালে মেলে শীতলের আনা খাবার খেতে বসলো। ডানে বামে না তাকিয়ে খেতে থাকলো আপন মনে। তখন শীতলও বসলো শরীর ঘেঁষে, মাথাও রাখলো শুদ্ধের কাঁধে। তারপর নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে। তবে চাঁদ দেখছে না দেখছে সামনের বিল্ডিংয়ের বেলকনিতে থাকা একজোড়া কাপলকে। তারা বেলকনিতে বাঁধা দোলনার পাশাপাশি বসে আছে। মেয়েটির কাঁধে ছেলেটি মাথা রেখে বই পড়ছে। হয়তো ছেলেটি তাকে কিছু পড়ে শোনাচ্ছে, আর মেয়েটি হাতে থাকা কিছু খাবার ছেলেটির মুখে গুজে দিচ্ছে। আহা, কি সুন্দর সেই দৃশ্যখানা! শুদ্ধ ততক্ষণে তার খাওয়া শেষ করে ফ্রিজ থেকে কেক আর মিষ্টি এনে শীতলের সামনে রাখলো। শীতল তাকিয়েও দেখলো না। অন্যদিন সময় হলে নিজেই গিয়ে ফ্রিজ ঘেটে বের করে খেয়ে ফেলতো, তারপর বায়না ধরতো এই আনবেন সেই আনবেন। কিন্তু আজ কেন জানি নিশ্চুপ হয়ে আছে। বাচাল মেয়েটার এমন নীরবতা দেখে এবার শুদ্ধই মুখ খুলল। সিগারেট খেতে দেয়নি তাই মন খারাপ? না। তবে একটা কথা জিজ্ঞাসা করি, হুম, আপনার ছেলেরা এত খারাপ কেন? তাই তো জানি না। ও, একথা বলে বেশ খানিকক্ষণ চুপ করে শীতল ঝরঝর করে কেঁদে দিল। তার মুক্তোর মতো অশ্রুবিন্দু অঝরে গড়াতে লাগলো গাল বেয়ে। ওকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি আশ্চর্য, কাঁদছিস কেন তুই? আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভালোবাসাবাসের কথা বললেই দেখ তোর কি করি। না, অন্য কথা, খুব পার্সোনাল। বাসায় কাউকে বলতে পারছি না। এখন আপনিই আমার শেষ ভরসা। সিরিয়াস কিছু? হুম। শুদ্ধ এবার শীতলকে তার মুখোমুখি দাঁড় করালো। আলতো স্পর্শ মুছে দিল শীতলের অশ্রুজল। তারপর নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাতে আমি যখন ঘুমাই তখন মাঝরাতে কেউ আমার রুমে আসে। তাই বুঝলে কিভাবে? সে আমাকে গভীরভাবে স্পর্শ করে। আমি চাইলেও বাধা দিতে পারি না, চোখ খুলে দেখতেও পারি না। তবে তার স্পর্শ খুব চেনা মনে হয়। তার শ্বাস প্রশ্বাস সহ শরীরের গন্ধও মনে হয় আমার খুব কাছের কারো। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে ডাউট করছিস? এজন্যই তখন ওভাবে বুক নাক ডুবিয়ে শ্বাস নিলে? না না, আমি জানি আপনি না। তবে কে খুঁজতে হবে? শুদ্ধ সন্দেহ দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে রইল। সে সত্য নাকি মিথ্যা বলছে বোঝার চেষ্টা করছে। এই মেয়ে মারাত্মক ধুরন্ধর। এর সত্য মিথ্যা বোঝা এতটাও সোজা নয়। চোখের পানি ছেড়ে সত্যকে মিথ্যা করার প্রতিভা তার জানা আছে। তাছাড়া শীতলের বলা ঘটনা ঘটার সুযোগই নেই। আর বাকি রইল ওর নিজের কথা। ওর যাওয়ার তো প্রশ্নই আসে না। সে তো অবগত নিজের সীমাবদ্ধতা সম্পর্কে। শুদ্ধ এবার একটা সিগারেট ধরিয়ে কয়েকটা টান নিয়ে শীতলকে দিল। শীতল খাবে না বলে বেরিয়ে পড়ল। শুদ্ধ দরজা আটকে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর এবার বিশ্রাম যাচ্ছে। আর শীতলের বলা কথাগুলো ভাববে কয়েকদিন পর থেকে। কারণ শীতল আজকাল উপন্যাসের বই আর মুভির প্রতি ঝুঁকছে বেশি। হতে পারে সেসব পড়ে বা দেখে তার জন্য এই ফোন দিয়ে এঁটেছে, শুধুমাত্র তাকে পাওয়ার লোভে। আর মুখ্য কথা, তাকে পেতে এই মেয়ের দ্বারা সব করা সম্ভব, হোক সেটা ভালো মন্দের চূড়ান্ত পর্যায়ে। তাছাড়া একে বোকা ভাবা আর নিজের পায়ে নিজেই কুড়াল মারা সমান।
তার বোকা বোকা চেহারা আর কর্মকাণ্ড দেখে বোঝার উপায়ই নেই সে সিভিল গোয়েন্দার এক জুনিয়র সদস্য, যার সাহসিকতা দেখে উচ্চপদস্থ অফিসার তাকে এই কাজে নিয়োজিত করেছে। অনার্স পড়ুয়া মেয়েটি আড়ালে আবডালে খুঁজে বেড়াচ্ছে রহস্যের এক গণ্ডি, যেটা সমাধান করতে পারলে তাকে দেওয়া হবে চমৎকার এক পদ। তবে তার শর্ত অনুযায়ী তাকে কখনো জনসম্মুখে আনা হবে না, কোনো পরিস্থিতিতেই না। সে আমজনতার কাছে সর্বদাই পরিচিত পাবে আড়াল নামে, আর আড়ালকে ঘিরে থাকবে শুদ্ধ ও শিশির। পরদিন সকালবেলা শীতল ছাদে দাঁড়িয়ে ব্রাশ করছে। এটা তার রোজকার রুটিন। সে প্রকৃতি দেখে ব্রাশ করতে পছন্দ না করলেও আসে কিছু ঘটাতে রটাতে সঙ্গে নোট করতে। এখন যেমন ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থুতু ফেলছে, আর সেটা পড়েছে এক পথচারীর বাঁ কাঁধের উপরে। সেই পথচারী দাঁড়িয়ে গিয়ে হাত দিয়ে পরখ করে দেখে সাদা ফেনা। কিসের ফেনা জানতে নাকে শুকলেনও। তারপর থুতু বুঝতে পেরে পরনের কাপড় হাত দিয়ে মুছে বিড়বিড় করে চলে গেলেন। ওনার কাণ্ড দেখে শীতল শব্দ করে হেসে উঠল। বোকা বুঝি একেই বলে, তবে তাকে বোকা ভাবাও বোকামি, কারণ সে গুপ্তচর, পথচারীর বেশে তথ্য সংগ্রহ করতে এসেছে। তখন শিশিরের ডাক শুনে দৌড়ে নিচে নামতে গেল শীতল, কিন্তু যেতে গিয়ে ওনা আটকে গেল ক্যাকটাস গাছের কাটার সঙ্গে। শীতল টান খেয়ে পিছু ফিরে দেখে বেশ অভিমানী কণ্ঠে বলল, যার ওড়না ধরে টানার কথা সেই টানে না, অথচ তুই গাছ হয়ে এত রোমান্টিক, আর শুদ্ধ ভাই মানুষ হয়েও এত বেরসি। এ কথা বলে সে কাটা থেকে ওড়না না সরিয়ে ঘুরতে লাগলো। বাংলা সিনেমার টোন মনে মনে বাজিয়ে নিল, লা 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 লা। তখন ছ্যাছ্যার করে ওড়নার কিছু অংশ ছিঁড়ে কাটার সঙ্গে লেগে থাকলো, আর বাকিটা শীতলের হাতে। পছন্দের ওড়নার এমন বেহাল অবস্থা দেখে শীতল রেগে গিয়ে বলল, তুইও বিটকেল শুদ্ধর মতো প্রেম বুঝিস না, রোমান্সের রকে ঘেটে ঘর বানাতে ওস্তাদ তোরা। একথা বলে গজগজ করে নিচে চলে নেমে এলো। তবে রুমে যাওয়ার পথে আচমকা শিশিরের পিঠে কিল বসাতে ভুলল না, কারণ সব দোষ তার। সে ডেকেছে বলেই দৌড়ে যাচ্ছিল, আর যেতে গিয়ে ওড়না ক্যাকটাসে বেঁধেছে। ফলস্বরূপ এটা শিশিরের প্রাপ্য। মনের আচমকা কিলে শিশির থম মেরে কিছুক্ষণ বসে তারপর গগন বিধারী কণ্ঠে বলল, ওই আম্মুর বাচ্চা শীতল, তুই আমাকে মারলি কেন? ওই আব্বুর বাচ্চা শিশিরকে মেরেছি, বেশ করেছি। তোর জন্য আমার ওড়না ছিঁড়েছে, এখনই আমাকে ওড়না কিনে দিবি, নয়তো আব্বুকে বলে দেবো তুই আর শুদ্ধ আমাকে কি কি করাস। এর জন্য স্যালারি তো দিই। এই মাসে তুই 700 টাকা, শুদ্ধ ভাই 1100 টাকা কম দিয়েছিস। তোর আগে টাকা শোধ করবি, তারপর কাজে ডাকবি, নয়তো খবর আছে দুইজনের। এভাবে কথায় কথায় দুজনের ঝগড়া লেগে গেল। তারপর ওদের আম্মুকে খুন্তি নিয়ে আসতে থেকে দুজনে দুদিকে দৌড়। ওদের যাওয়া দেখে ওদের আম্মু কিছুক্ষণ বকাবকি করে ফিরে গেলেন রান্নাঘরে। ততক্ষণে দুজন যার যার রুমে ঢুকে দরজা আটকে দিয়েছে। শীতল দৌড়ে এসে শুয়ে পড়ে তার অগোছালো বিছানায়। তারপর ফোন হাতে নিয়ে দেখে একটা মেসেজ এসেছে, দেখা হবে বিকেল 5টায় সাতকানার মোড়ে। আর শীতলের বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে বাসায় মেহমানদের আনাগোনা বেড়েছে। সকলেই যে যার জীবনের গালগল্পে ব্যস্ত। শীতলের আম্মুও যুক্ত হয়েছেন সেখানে, তবে উনি এখন নীরব শ্রোতার চরিত্রে আছেন, কারণ কিছু বলার নেই ওনার। আল্লাহ ওনাকে যতটুকু দিয়েছেন তা নিয়ে সুখেই আছেন, ভালো আছেন। উনি সর্বোপরি অঢের কিছুর প্রত্যাশা করেন না, যেখানে শান্তির চেয়ে অশান্তির আনাগোনা বেশি থাকে। আর এখানে উপস্থিত অনেকেই কত শত হতাশার গল্প জুড়েছেন, যেটা ওনার অপছন্দ। তাই নিশ্চুপ থেকে সকলের গল্প শুনছেন। তবে সেসব শুনে ওনার আক্ষেপ হচ্ছে না, মন খারাপ করে আফসোসের সাগরে ডুবছেনও না, বরং অদ্ভুত এক প্রশান্তিতে মন ও প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখানে উপস্থিত প্রায় মহিলাদের অভিযোগ স্বামী সন্তানকে নিয়ে, তবে এসব অভিযোগের গুণ ওনার স্বামী সন্তানের মধ্যে কোনোটাই নেই। ওনার স্বামী পরনারীতে আসক্তি নন, ওনার প্রতি বিরক্ত নন এবং অকারণে ক্যাচক্যাচও করেন না।
সেই সাথে সন্তানরাও ওনাকে ভীষণ ভালোবাসেন, সম্মান করে, অকারণে তর্ক করে না, গায়েও হাত তোলে না। এসব নানান ধরনের গল্পে সময়ের দিকটা কারোরই খেয়ালই ছিল না। পরে শিশির এসে ওনাদের তাড়া দেয় দুপুরে খাওয়ার জন্য। তারপর সকলে দুপুরে খেয়ে বিশ্রাম নিয়ে শেষ বিকেলে নিজেদের পরিপাটি করার যুদ্ধে নেমে পড়েন। কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণ রাতে অনুষ্ঠিত হবে, আর সেই অনুষ্ঠানে একে অন্যের চেয়ে চোখ বাঁধানো সুন্দর লাগতে হবেই হবে। তারপর রাতে অনুষ্ঠান আরম্ভ করা হলো। কত শত মেহমানদের উপস্থিতিতে হই হুল্লোড় বেড়ে গেছে। শীতল সদ্য বাইরে থেকে ফিরে ঝটপট তৈরি হয়ে অনুষ্ঠানে সামিল হয়েছে। মুখ ভর্তি হাসি নিয়ে ঘুরঘুর করছে আম্মুর আশেপাশে। কারণ ফিরতে দেরি হওয়াতে ওর আম্মু রেগে বোম হয়ে আছেন, কথাও বলছেন না ঠিক মতো। তবে সেও কম যায় না। উদাহরণস্বরূপ আম্মুর জন্য একজোড়া স্বর্ণের চুড়ি কিনে এনেছে। যদিও সে টাকা হাতিয়েছে শিশিরের থেকে, শিশির প্রথম গাইগুই করলেও পরে ইমোশনাল ব্ল্যাকমেলের করাতে রাজি হয়েছে। শীতল এবার সুন্দরভাবে আম্মুকে ডেকে বালা দুটো ওনার হাতে পরিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, এটা তোমার জন্য। ওর আম্মু বালা দুটোর দিকে তাকিয়ে আছে, ছলছল চোখ। শীতল ব্যাপারটা বুঝতে পেরে শিশির জোরপূর্বক টেনে এনে বলল, এই ডিজাইন আমার পছন্দ হয়নি ভাইয়া। বলিস কি? তোকে বললাম ওই ডিজাইনটা নিতে। শুদ্ধ যে বলল এটা নাকি আম্মুর হাতে বেশ মানাবে। শুদ্ধ বললেই হবে নাকি? দেখ আম্মু এখন কাঁদছে। শালা আসুক, ওর আজকে হচ্ছে। ছেলে মেয়ের মুখ দেখে উনি হেসে ফেললেন। চুরির উপর চুমু এঁকে মুখ ভর্তি হাসি নিয়ে প্রস্থান করলেন। জবাবে একটা টু শব্দ করলেন না। শীতল আর শিশিরও হাসলো ওনার এই কাছে। অতপর শীতল বাবা মা আর ভাইয়ের সঙ্গে ডজন খানিক ছবি তুলে ফেসবুকে পোস্ট করলো। পছন্দ খাবারও খেলো ঘুরে ঘুরে। একটু পরে শুদ্ধ এসে ওর আম্মুর হাতে কি একটা তুলে দিল। ওর আম্মু শুদ্ধর মাথায় হাত রেখে দোয়া করলেন, হাসলেন। বাবা মা শিশির আর শুদ্ধর দৃষ্টিও তখন শীতলের দিকে। ওনাদের হঠাৎ তাকাতে দেখে শীতল বিষম খেলো। নিশ্চয়ই তাকে নিয়েই কিছু বলছেন ওনারা। শীতল পানি খেয়ে শুনতে গেল তার নামে কী বদনাম করা হচ্ছে। কিন্তু ওকে যেতে দেখে ওনারা প্রসঙ্গ বদলে অন্য কথার সুর টানলেন। শীতল খুঁচিয়েও আর সে কথা জানতে পারল না। তারপর হই হুল্লোড় আনন্দমুখর ওই মুহূর্তটা বেশ উপভোগ করলো তারা। পরের দিন শুদ্ধ ও শিশির তিনজনের ট্যুরের কথা বলে বের হয়েছে। কাজে যাচ্ছে বিধায় কেউ কিছু জিজ্ঞাসা করেননি। শীতলও এই ব্যাপারে কথা বাড়ায়নি, কারণ শিশিরা তাকে যতটুকু করতে বলে সে ততটুকুই করে, তাও গোপনে। এখন তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কবে ফিরবে জেরা করলে অতিরিক্ত হয়ে যাবে। দেখা যাবে তাকে আর কোনো কাজেই ডাকবে না। এর চেয়ে তারা ফিরে আসুক, তখন না হয় সবটা জেনে নেবে। এসব ভেবে সে ওর আম্মুর থেকে শুদ্ধর ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে গেল। এখন সে ইচ্ছে মতো সময় কাটাবে এখানে, ছুঁয়ে দেখবে তার প্রিয় মানুষটার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস। শীতলকে শুদ্ধর ফ্ল্যাটে যেতে বারও করেনি ওর মা, কারণ তিনি মেয়ের মনের কথা জানেন, বোঝেন। এমনকি শুদ্ধর সঙ্গেও ওনার এ ব্যাপারে খোলাখুলি কথাও হয়েছে। সত্যি বলতে উনি শুদ্ধকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। শুদ্ধকে জামাতা করতে ওনার আপত্তি নেই। এছাড়া আপত্তি থাকার কথাও না, কারণ উনি ছেলেটাকে ছোট থেকে চিনেন, জানেন। শিশির আর শুদ্ধর বন্ধুত্ব ছোটবেলা থেকেই। ওনারা একটা সময় মিঠাপুকুর নামের এক গ্রামে থাকতেন। সেখানে শুদ্ধরাও থাকতো। আর খেলার ছলে শিশির আর শুদ্ধর বন্ধুত্ব গড়ে উঠেছিল। দিনকে দিন তাদের বন্ধুত্ব গাঢ় হয়, টানও সৃষ্টি হয়। কাজে কর্মে বোঝা যায় তারা ঠিক কতটা আপন। কিন্তু শিশিরের বাবার চাকরির সূত্রে তারা শহরে পাড়ি দিয়েছিলেন। তারপর ধীরে ধীরে ওরা স্থানীয় হয়ে ওঠে, আর এখানে এসে শীতলের জন্ম হয়। তাকে নিয়ে সকলে ব্যস্ত থাকলেও শিশির আর শুদ্ধের কখনো যোগাযোগ বন্ধ হয়নি। ওরা ঠিকই নিজ দায়িত্বে তাদের বন্ধুত্ব অটুট রেখেছে। দুই বন্ধু কত শত গল্পও করেছে ফোনের মাধ্যমে। পরে শুদ্ধ ও পড়াশোনার তাগিদে শহরে আসলেও মিশে থাকতো। বারবার বলেও তাকে বাসায় আনতে পারতো না শিশির। তারপর হঠাৎ এক বসন্ত উৎসবে শুদ্ধ তাদের বাসায় আসে। তখনই শীতলের সঙ্গে তার দেখা হয়, কথা হয়। এরপরে আর আসতো না শুদ্ধ, কারণ অজানাই থেকে গেছে।
তারপর পড়াশোনা শেষ করে সৌভাগ্যক্রমে দুই বন্ধুই একই অফিসে জয়েন করে। তাদের চাকরিও হয় একদিনে। এরপর শুরু হয় ব্যস্ততা আর ব্যস্ততা। এভাবেই তাদের সময় কাটছিল। কিন্তু শুদ্ধ একদিন প্রচণ্ড জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে। এ কথাটা এক কলিগ শিশিরকে ফোন করে জানায়। তারপর শিশির প্রচণ্ড জোরাজুরি করে তাকে ওদের সঙ্গে থাকার জন্য, কিন্তু শুদ্ধ রাজি না হওয়াতে তাকে শীতলের মা 3তলার ফ্ল্যাট খুঁজে দেন। তারপর থেকেই শুদ্ধ একা সেখানেই থাকতো। আর শিশিরা তার সমস্ত সুবিধা অসুবিধা সম্পর্কে জেনে শুদ্ধের মাকেও জানাতে পারত। শীতল সারাদিন শুদ্ধ ফ্ল্যাটে থেকে সন্ধ্যায় বাসায় ফিরল। রান্নার কাজে আম্মুকে টুকটাক সাহায্য করে শিশিরকে কল করে ঝগড়াও করলো। তারপর রাতে একসঙ্গে খেয়ে ঘুমাতে গেল। পরদিন সকালে উঠে দেখে হাতে একদমই সময় নেই। সে ঝটপট উঠে না খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভার্সিটি পৌঁছেতে একটা ক্লাস করতে না করতে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করে। ওর বান্ধবী মল্লিকার হাত ধরে টেনে নিয়ে যায় ক্যান্টিনের দিকে। তখন শুনতে পায় তার কার বাসায় জানি বোম ব্লাস্ট হয়েছে। সেই মুহূর্তে বাসার ভিতরে যে বা যারা ছিলেন তাদের চিহ্ন পাওয়া যায়নি। একথা শুনে শীতল মনে মনে বলল, আল্লাহ মাফ করো, এমন বিপদ শত্রুকেও দিও না। এ কথা বলতে না বলতে সেখানে উপস্থিত হয় রায়হান। সে তাদের এলাকার ছেলে, বয়সে তার থেকে 3 বছরের বড়। সে দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, শীতল, তোমাদের বাসায় বোম ব্লাস্ট হয়েছে। কিভাবে কি বলতে পারছি না, তবে শিশির ভাইকে কিছুক্ষণ আগে আমি বাসার ভিতরে ঢুকতে দেখেছি। জানি না ভাইয়ের এখন কি অবস্থা। আশেপাশের সবাই পানি দিয়ে আগুন নিভাতে পারছে না। তুমি জলদি চলো। রায়হানের কথা শুনে শুদ্ধর বলা একটা কথা শীতলের মনে পড়ল। শুধু তাকে বলেছিল কেউ যদি কখনো গিয়ে বলে ওর মা বাবা ভাই অথবা শুদ্ধ বিপদে আছে অথবা মারাত্মক কিছু ঘটেছে, এ কথা শুনে ভুলেও যেন সঙ্গে সঙ্গে ছুটে না যায়। দেখা যাবে বিপদের কথা শুনে ছুটে যাওয়া আর তার জন্য বিপদের কারণ হবে। অপ্রত্যাশিত ফাঁদ কিন্তু এভাবেই পাতা হয়। এ কথা স্মরণ হতেই সে বাসায় ফোন দিল। না, কারোর ফোনেই কল ঢুকছে না, এমনকি দারোয়ানেরও না। তারপর সে শুদ্ধকে কল দিল, তবে বেজে বেজে কেটে গেল। শীতল কম্পিত হাতে পুনরায় কল দিতে যাবে, তখন পরিচিত এক কণ্ঠস্বর কানে ভেসে এলো, শীতল। শীতল তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে শুদ্ধ বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। শার্টে লেগে আছে ধুলোবালি, চোখ জোড়াতে কেমন অসহায়ত্বের ছাপ। তাকে এভাবে দেখে শীতল এগিয়ে গিয়ে কিছু বলার আগে শুদ্ধ তার হাত ধরে সামনে এগোতে থাকলো। শীতল একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু শুদ্ধ নিরুত্তর। শীতল আর নিজেকে সামলাতে না পেরে হাঁটা বন্ধ করে তেজি কণ্ঠে বলল, কি হয়েছে বলছেন না কেন আমায়? বাসায় যাব, হাত ছাড়ুন। ধ্বংসস্তূপ না দেখলেই নয়। মানে তোর বাবা মা সহ বাসাটা আর নেই, সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশিরকেও খুঁজে পাইনি আমি, অথচ তাকে বাসাতে ঢুকিয়ে ফ্ল্যাটের চাবিটা নিয়ে দোতলায় কেবল উঠেছে। এর মধ্যে যা ঘটার ঘটে গেছে। এখন তুইও সেফ না। প্লিজ শীতল, আর কথা বাড়িস না, আমার সঙ্গে চল। শীতল আর বাক্য ব্যয় না করে উল্টো ঘুরে দৌড় দেওয়ার আগে শুদ্ধ তাকে ধরে ফেলল। শীতলকে এক হাতে ধরে অন্য হাতে পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে বিড়বিড় করে বলল, সরি রে, সজ্ঞানে তোকে বিপদে ফেলতে পারলাম না। এই বিষাক্ত শহর তোর আর আমার জন্য নয়। চল ফিরে যাই নতুন এক বসন্তের রঙিন শহরে, যেখানকার বসন্তরা রক্ত ঝরায় না, প্রিয়জনকে কেড়ে নেয় না। একথা বলে শুদ্ধ নিজের মুখে মাস্ক লাগিয়ে শীতলের মুখেও একটা মাস্ক পরিয়ে দিল। তারপর শীতলকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। তারপর রওনা দিল মিঠাপুকুর গ্রামের উদ্দেশ্যে। শীতলের বাবা শখ করে বাসার নাম রেখেছিলেন স্বপ্নগাথা। অনেক কষ্টের পর স্বপ্নের বাসাটা গড়তে পেরেছিলেন বিধায় এমন নামকরণ করেছিলেন। কিন্তু স্বপ্নগাথার এমন পরিণতি হবে ওনাদের কারো কল্পনাতেই ছিল না। কে জানতো কেউ এত নিষ্ঠুরভাবে ক্ষোভ মিটাবে স্বপ্নগাথার উপর। ইস, এখন সেদিকে তাকালে বুকটা হু হু করে ওঠে। ক্ষণিকের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে গেছে ওনাদের সুপূর্ণ বাসাটা।
সেই সঙ্গে কিছু স্মৃতিকে পুড়িয়েছে নির্মমভাবে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভালেও মানুষের চিহ্ন খুঁজে পায়নি। সব কিছু পুড়ে কয়লা হয়ে গেছে। বোঝার উপায় নেই এখানে মানুষ বসবাস করত। শীতলের মায়ের নিজে হাতে গড়া সাজানো সব কিছু কয়লাতে পরিণত হয়েছে। শখে গড়া কোনো কিছুই আর অবশিষ্ট নেই। ধারণা করা যাচ্ছে বোম বাসার ভিতরে ছিল, আর সেটা স্বেচ্ছায় বা অনিচ্ছায় ফাটানোও হয়েছে। নয়তো রিস্ক নিয়ে এসব বাসায় কেন রাখবে? মুখ্য কথা কে রেখেছে, শীতল নাকি শিশির, নাকি শিশিরের বাবা মা? এছাড়া ওদের বাসায় আনাগোনা বেশি সেই ছেলেটার কাজও হতে পারে। মনের ক্ষোভ মেটাতেও সে করতেও পারে। তাছাড়া বহুরূপী শুভাকাঙ্ক্ষীরাই ক্ষতির কারণ হয়, হতে পারে তারই কাজ এটা। আশেপাশে চেনা অচেনা মানুষ ভিড় জমিয়েছে পোড়া বাসার সামনে। দোতলা বিশিষ্ট বাসা এখন ধ্বংসস্তূপ। এখন পোড়া বাসার সামনে কেউ লাইভ করছে, কেউ বা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে মন গড়া ক্যাপশনও জুড়ে দিয়েছে, অথবা কেউ আফসোস করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এছাড়া কী বা করার আছে? শুদ্ধ শীতলের মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে বাইরে তাকিয়ে আছে। শাসা করে গাড়ি চলছে মিঠাপুকুরের বিপরীত পথে। তাদের গ্রামে যাওয়ার কথা থাকলেও এখন যাচ্ছে না। খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে শুদ্ধ, কারণ এই পরিস্থিতিতে গ্রামে যাওয়া মানেই ওর পরিবারকে বিপদে ফেলা। ভাবনার ছেদ ঘটিয়ে শুদ্ধ গাড়ি থামিয়ে শীতলের মাথাটা আস্তে করে সিটে হেলিয়ে দিল। তারপর আশেপাশে নজর বুলিয়ে বের হয়। রাস্তা পার হতেই মোটা বটগাছের পিছন থেকে শিশির ওর বাবা মাকে নিয়ে বেরিয়ে আসলো। ওরা তিনজনে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছেন, তবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেকটা মুচড়ে পড়েছেন। শুদ্ধকে দেখেই শীতলের মা ডুকরে কেঁদে ফেললেন। শুদ্ধ ওনাকে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে কাঁধ জড়িয়ে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। সে ভীষণ ভালোবাসে, সম্মান করে এই মানুষগুলোকে। ওনাদেরকে এমত অবস্থায় দেখে তারও প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবে কিছু করার নেই। এই তিক্ত পরিস্থিতি কাটিয়ে উঠতেই হবে। তখন শিশি তার বাবাকে ধরে বসিয়ে সেও বসলো পিছনের সিটে। কারো মুখে রা শব্দ নেই। সকলেরই কিছুক্ষণ আগের ঘটনায় বাকশক্তি লোপ পেয়েছে। সেকেন্ডের ব্যবধানে আজ 3টে জীবন নিঃশেষ হয়ে যেত, যদি না শুদ্ধ ব্যাপারখানা ঘুণাক্ষরেও টের না পেত। শিশির মাকে শক্ত করে জড়িয়ে ধরে নীরবে অশ্রু ঝরাচ্ছে। যদি এদিক ওদিক হতো তাহলে বাবা মাকে চিরতরের জন্য হারিয়েও ফেলতো। তখন শুদ্ধ বলল, তোর ফোনটা ফেলে দে শিশির, কেন? ট্র্যাক করতে পারে। এত কিছুর পরেও সন্দেহ করবে কি? সাবধানে মান নেই। তাছাড়া আমাকে ফলো করছিল, মিঠি সব সামনে নিয়েছে। এখন আমরা কোথায় যাচ্ছি? চট্টগ্রামে। তোরা এখন থেকে সেখানেই থাকবে। তোর নানুর দেয়া ফ্ল্যাটে? আলাদা করে তোর আর আমার বলে কখনো কিছু ছিল না শিশির। তাই নাখরা করা বন্ধ করে ভুলে যা ওটা কার ফ্ল্যাট। আর আমরা থাকবো মানে? তুই থাকবি না? না, আমি কিছুদিন গ্রামে থেকে ঢাকাতে ফিরে যাব। কার কার বুকের পাটা বেড়েছে দেখতে হবে না? তাছাড়া আমি থাকলে তোদের নিয়ে ডাউট করতে পারে। রিক্স হয়ে যাবে না? হলে হোক, তবুও শেষ দেখে ছাড়বো। আচ্ছা, শীতল উঠছে না কেন? ঘুমাচ্ছে, ঘুমা, নয়তো বক বক করে কান মাথা খেয়ে ফেলবে। তাও ঠিক। একথা বলে শিশির সত্যি সত্যি ওর হাতের ফোনটা জঙ্গলের দিকে ছুঁড়ে মারল। সে এখনও ঘোরের মধ্যেই আছে। মুখ্য কথা বিশ্বাসই হচ্ছে না তাদের সবুজ স্যার তাদের সঙ্গে এমন নোংরা গেম খেলবে। উনি মিশনের নামে পাঠিয়ে ওদেরকে মারার পরিকল্পনা করেছিলেন, হয়তো পূর্বের রাগের বশে। কিন্তু সেই সমস্যা তো সমাধান হয়ে গেছে। তারপরও উনি এ কাজ কেন করলেন? প্রায় 6 মাস আগে শিশির একজনকে মাদকসহ পুলিশের নিকট হস্তান্তর করেছিল। ছেলেটা স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কাছে নেশাদ্রব্য বিক্রয় করত, আর সেও ছিল ড্যাশ কলেজের ছাত্র আর সম্পর্কে সবুজ স্যারের ভাইয়ের ছেলে। তাকে পুলিশ ধরাতে উনি বারংবার বলেছিল কেসটা সেখানে নিষ্পত্তি করতে, কিন্তু সেই ছেলে ছিল প্রচুর বেয়াদব। চাচার দাপটে পুলিশকেও যা নয় তাই বলে অপমান করেছিল। পরে পুলিশ রেগে এমনভাবে কেস সাজিয়েছিল যে তার কারাদণ্ড হয়েছে। সেই রাগেই গতরাতে উনি লোডশেডিং করে শিশিরের বাসাতে লোক ঢুকিয়ে বোম সেট করে রাখেন। নেহাত গোপন সূত্রে তাদের একজন লোক শুদ্ধকে আকার কিনতে বোমের কথা আগেই জানিয়েছিল, নয়তো শিশির শুদ্ধরও করার কিছু থাকতো না।
তবে এ কথাটা জানার পরপরই শুদ্ধ ফোনে শীতলের বাবা মাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। ততক্ষণে শীতল ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিল এবং এর আধা ঘন্টা পর ওরা হন্তদন্ত হয়ে বাসায় পৌঁছায়। কেউ যাতে সন্দেহ না করে তাই শিশির বাসায় ঢুকে সঙ্গে সঙ্গে বাগানের প্রাচীর টপকে বেরিয়ে যায় আর শুদ্ধ ওর ফ্ল্যাটে যাওয়ার জন্য বিল্ডিংয়ের কাছে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পরপর দুটো বোম ব্লাস্ট হয়। সেই সঙ্গে চোখের পলকে ধ্বংস হয়েছে স্বপ্নগাথা নামের খুব শখের বাসাটা। তারপর পরিকল্পনা মাফিক শিশির তার বাবা মাকে নিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে পড়ে আর শুদ্ধ প্রচণ্ড ভয় পাওয়ার ভান করে নিজে বিধ্বস্ত অবস্থা করে শীতলকে নিতে বেরিয়ে পড়ে, যেন ভয়ে শহরমুখও হবে না ভেবে পালাচ্ছে। তখন শীতল চোখ টিপটপ করে তাকিয়ে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করে। চোখের পাতা ঝাঁপিয়ে শুদ্ধকে দেখে পিছনে তাকালো, দেখে ওর বাবা মা ভাই সহ সবাই ঠিক আছেন, সুস্থ অবস্থায় বসে ঘুমাচ্ছেন। ওদের গাড়িটা চলছে হাইওয়ের উপর দিয়ে। শীতল নিজের হাতে নিজের চিমটি কেটে ব্যথা পেয়ে মুখ ভর্তি হাসলো। জানালা দিয়ে মুখ বাড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে সব চিন্তা ছুড়ে দিল। পিচঢালা রাস্তায় তার বাবা মা ভাই ভালো আছেন, সুস্থ আছেন, এই ঢের। শুদ্ধ তখন আর চোখে তার কাণ্ড কারখানা দেখে পানি এগিয়ে দিয়ে বলল, রায়হান তোর সঙ্গে প্র্যাঙ্ক করেছিল, তবে সত্যি সত্যি বোম ব্লাস্ট হয়েছে বাসায় বাসায়। সে আছে তোদের বাসার বেশ ক্ষতি হয়েছে। বাসাটা ঠিক না করা অবধি চট্টগ্রামে থাকবি তোরা, আশেপাশের জায়গাগুলো ঘুরবি, মনও ভালো হবে। তোর বাবা মায়ের ঘরের শখের বাসাটার ক্ষতি হয়েছে দেখে ওনারা ভীষণ কষ্ট পাচ্ছিলেন, তাই আমি এ প্রস্তাব দিয়েছি। তুই যেন বারবার এসব কথা বলে ওনাদের মন খারাপ করে দিস না। তোর তো আবার মাথাতে ঘিরি বলে কিছুই নেই, তাই আগে জানিয়ে দিলাম। শীতল হাসি হাসি মুখে সম্মতি সূচক মাথা নেড়ে শুদ্ধর পানে তাকিয়ে রইল। সেকেন্ড মিনিট কেটে ঘন্টা পেরিয়ে গেল, তার দেখা শেষ হলো না। শুদ্ধ কিছু বলছে না, এক মনের সামনে দৃষ্টি রেখে ড্রাইভ করছে সে। তখন শীতল শুদ্ধের বা হাত খোঁচা মেরে ইশারা ক্ষুধা পেয়েছে বোঝালো। শুদ্ধ তার ইশারা বুঝে জানালো সামনে থামবে। কিছু দূর গিয়ে সকলেই নেমে ফ্রেশ হয়ে খেয়ে নিল। শিশির এবার ড্রাইভিং সিটে বসলো আর শুদ্ধ তার পাশের সিটে, আর শীতল বাবা মায়ের মাঝের সিটে। এভাবে ঘন্টা পেরিয়ে তারা গভীর রাতে চট্টগ্রাম পৌঁছালো। তারপর সকলে যে যার পছন্দ মতো রুম বেছে কোনো মতে ফ্রেশ হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আজ খুব ধকল গেছে তাদের উপর দিয়ে। পরের দিন সকালে শুদ্ধ যতটুকু পারে সব কিছুর ব্যবস্থাও করে দিল যাতে ওনাদের সমস্যা না হয়। তারপর সকালের নাস্তা প্রস্তাব রাখলো। আঙ্কেল, আমি শীতলকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। একথা জবাবে শিশিরের বাবা কিছু বলার আগেই শিশির বলে উঠল, আমি আর আমার বোনকে এভাবে ছাড়তে পারবো না শুদ্ধ। তুই বন্ধুরূপী ভাই হলেও আম্মু ভিডিও কলে কথা বলবে, নে ফোন ধর। ফোনে কোথাও পেলি? দারুণকে দিয়ে ব্যবস্থা করেছে। একথা বলে শুদ্ধ উঠে রুমে চলে গেল। তখন শুদ্ধের মা মৃদুস্বরে সালাম দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। শীতলের বাবা মা সালামের জবাব দিয়ে বিনয়ীভাবে কুশল বিনিময় করলেন। ততক্ষণে শিশির শীতলকে রুমে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা যাবে না, তবুও জোর করে শিশির তাকে সরিয়েছে। এদিকে বড়রা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে তৃপ্তির হাসি আসলেন। শিশির আর শুদ্ধকে ডেকে ফোনটা ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করলেন, কারণ শুদ্ধর মা শুদ্ধর সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন। শুদ্ধ ফোন ধরতেই মমতাময়ী মায়ের মুখখানা স্ক্রিনে ভাসতে দেখে হাসলো। এই একজন নারীকে সে কখনো ফাঁকি দিতে পারে না, মিথ্যা বলতেও পারে না। না বলতেই উনি কিভাবে যেন সব বুঝে যান। ঠিক এ কারণেই যে কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম স্মরণ করে তার মাকে। তখন আপনা আপনি একটা সমাধান খুঁজে পায় সে। যেমন গত রাতে পেয়েছে। ছেলের মুখে প্রশান্তির হাসি দেখে তখন মা বললেন, বউকে নিয়ে এসো, অপেক্ষায় আছি আব্বাজান। শুদ্ধ হেসে মাথা নাড়িয়ে নিঃশব্দে হাসলো। তারপর বাসার সকলের খোঁজ নিয়ে ফোন রাখতেই কলারে টান পড়ল। সে ভ্রু কুঁচকে তাকাতে দেখে শীতল রাগী নেত্রে তাকিয়ে আছে। সমান সমান হতে না পেরে কলার ধরতে তার কষ্টই হচ্ছে।
কলার থেকে শীতলের হাত সরাতে গেলে শীতল বলল, আপনার মা কাকে নিয়ে যেতে বললেন? আমার বউকে। আপনি বিয়ে করতে পারেন না শুদ্ধ ভাই, কারণ আমি আপনাকে ভালোবাসি। তো আমি কি করতে পারি? বিয়ে করলে আমাকে বিয়ে করবেন আপনি, অন্য কাউকে নয়। তোর মাথায় না আছে ঘেলু আর না বুদ্ধির ছিটে ফোটা। এছাড়া আমি আমার বউকে ভীষণ ভালোবাসবো। আমি যতকাল বেঁচে থাকবো তার জন্য ভালোবাসার কমতি রাখবো না। ভালোবাসা কাকে বলে প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে একটু একটু করে বোঝাবো। তুই তো সাধারণ কথাও বুঝিস না, তাহলে বল তোকে ভালোবাসা কিভাবে বোঝাবো? বুদ্ধিও তো নেই। এখন সর, বউ খুঁজতে বের হতে হবে আমার। তা কোথায় বউ খুঁজতে যাবেন শুনি? এখানকার পথে ঘাটে চেপায় চাপে নাকি সুন্দর সুন্দর বই পড়ে থাকে। যাই গিয়ে ডজন খানিক তুলে আনি। ডজন খানিক? কম হয়ে গেল নাকি আরো আনতে বলছিস? 1000 টাকা আনুন, তবে একটা শর্তই জারি থাকবে। কি শর্ত? আমার শুদ্ধের ভাগ আমি কাউকে দিব না। দিব না মানে দিব না, দিলে তো নাই। রাতে কথা ভাবনাতেও আনতে চাচ্ছি না। কি আশ্চর্য, তো শুদ্ধ কবে হলাম? আপনি হননি, তবে আমি মনে মনে করে নিয়েছি। একটু তো লজ্জা কর, আমি তোর ভাইয়ের বন্ধু। সেসব হিসাব কাটাকাটি আমি শুধু জানি আপনি আমার মনের মানুষ, প্রাণের মানুষ, যার সঙ্গে হাসতে চাই, বাঁচতেও চাই, বুক ফুলিয়ে গর্বসহিত বলতেও চাই সে আমার। একথা শুনে শুদ্ধ নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন শীতল তার বিনুনিটা নাড়াচাড়া করে মুখ ভর্তি হাসল, যেন একথা বলে পুণ্যের কাজ করে ফেলেছে, আর সেই পুণ্যের ছুটে ওর জীবনখানাও ধন্য হয়ে গেছে। তবে শুদ্ধ নিরুত্তর থেকেই রুম থেকে বেরিয়ে গেল। কিছু কিছু উত্তর মুখে নয় কাজে করেই দেখানো উচিত। মুখে তো অনেক কিছুই বলা যায়, সে না হয় কাজে করে দেখা। অতপর ঘন্টা দুয়েকের মধ্যেই বিয়ের ব্যবস্থা করে শীতলের জন্য শাড়ি এবং গয়না নিয়ে সে ফ্ল্যাটে ফিরল। শীতল ততক্ষণে জেনে গেছে কি ঘটতে যাচ্ছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মায়ের হাত ধরে চুপ করে বসে আছে, আর তার মা তাকে কিছু উপদেশ দিচ্ছেন। সেই উপদেশগুলোই সে মন দিয়ে শুনছে। একটু পরে শিশির এসে শাড়ি গয়না দিয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতে বলল। তারপর দ্রুত পায়ে প্রস্থান করলো সে। শীতলের মা নিজেই মেয়েকে তৈরি করে সঙ্গে করে নিয়ে গেলেন ড্রয়িং রুমে। সেখানে শুদ্ধ, শিশির, শীতলের বাবা সহ মসজিদের ইমাম ও কাজী বসে আছেন। আপাতত লেখালেখিতে ব্যস্ত। শুদ্ধর মাও ভিডিও কলের মাধ্যমে উপস্থিত হয়েছেন। তখন উনি শীতলকে নববধূর সাজে দেখে বিনয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, আমার আম্মাজানকে খুব মিষ্টি দেখাচ্ছে। ওনার কথায় শীতল লাজুক হেসে সকলের উদ্দেশ্যে সালাম দিল। উপস্থিত সকলেই সালামের উত্তর দিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করতে উদ্যত হলেন। কাজেও লেখালেখি পর্ব সম্পন্ন করে বিয়ের প্রক্রিয়া শুরু করলেন। অতঃপর দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে শুদ্ধের সঙ্গে শীতলের বিয়ে সম্পূর্ণ করা হলো। দোয়া করে মুখ মিষ্টি করে কাজীর সঙ্গে ইমাম বিদায় নিলেন। শুদ্ধর আম্মু টুকটাক কথা বলে কল কাটলেন। হঠাৎ শুদ্ধর সঙ্গে শিশিরের চোখাচোখি হয়ে গেল। শিশিরের চোখে পানি দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, শীতল এখানেই থাক, তবুও কাঁদিস না। শুদ্ধর কথা শুনে শিশির কনিষ্ঠ আঙ্গুলে চোখের কোণা মুছে হাসলো। তার বাবা মার সামনে কিছু বলল না। তখন শীতলের আম্মু শীতলকে নিয়ে পাশের রুমে গেলেন। একটু পরেই ওরা বের হয়ে যাবে, কিছু জিনিস গোছগাছ করতে হবে। শীতলের বাবাও চোখ মুছে উঠে চলে গেলেন নিজের বরাদ্দকৃত রুমে। ওনার একমাত্র মেয়ের বিয়ে উনি এভাবে দিতে চাননি, কিন্তু পরিস্থিতিতে বাধ্য করলো। তাছাড়া শুদ্ধর সঙ্গে শীতলের বিয়ের কথা পাকাপাকি করা ছিল। শিশির নিজে প্রস্তাব দিয়েছিল শীতলকে বিয়ে করার জন্য। তার মনে হয়েছে শুদ্ধ পারবে তার বোনকে ভালো রাখতে, সুখে রাখতে। পরে শুদ্ধ তার মাকে জানানোর পর উনি বিয়ের কথা পাকাপোক্ত করেন এবং জানান সামনের বসন্তেই ওদের 4 হাত এক করবেন। এরপর থেকে শুদ্ধ শীতলদের বাসাতে যাওয়া আসা শুরু করেছিল, নতুবা সে ভুলেও শিশিরের বাসায় যেত না। এর কারণ তাদের ওই এক বন্ধু অন্য এক বন্ধুর বোনকে পালিয়ে বিয়ে করেছিল। এতে তাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল। শীতলকে বিয়ে করবি? কি পাগল হয়েছিস তুই? মোটেও না। তা হয় না শিশির। আমার জন্য শীতলকে বোনের নজরে দেখতি, এখন থেকে না হয় বউয়ের নজরে দেখবি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানতে পারি? কারণ আমার বোন তোর কাছে ভালো থাকবে। এত বিশ্বাস?
আমার কাছে বন্ধু মানে কলিজায় স্থান দেয়া ব্যক্তি, তোকেও তাই দিয়েছি। তাছাড়া শীতলের জন্য ছেলের অভাব হবে না, তারপরেও রিস্ক নিতে চাচ্ছি না। আমি শীতলকে সেভাবে ভাবতে পারবো না, কারণ তোরই মতো আমিও তাকে ছোট বোন ভাবি। তুই সমর্থন করে তাকে হঠাৎ বউয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করার সঙ্গে সঙ্গে তোদের সম্পর্কের ধারা বদলাবে, সম্বোধনেও পরিবর্তন আসবে। ততদিন মনে মনে প্রস্তুতি নিয়ে রাখ, তুই কে তুমি করার। এসব আজ আমার পছন্দ হচ্ছে না শিশির। আমার কলিজার বোনটা মজা করার জিনিস নয়, সেটা তোর থেকে ভালো কেউ জানে না। আমি যা বলছি ভেবেই বলছি, আর শুন, সমস্যা থাকলেও শুনছি না। বন্ধুত্বের দাবিতে আমি শীতলকে তোর জন্য চুজ করলাম। এখন তুই প্রমাণ দে আমার কথা তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে সিদ্ধান্ত বদলাবে না তো? মনে হবে না তো যে ভুল সিদ্ধান্ত নিয়েছিস? কখনো না। তবে তোর থেকে যদি প্রতারিত হই, তবে জীবিত মুখে আর বোনের সামনে দাঁড়াবো না, ওয়াদা করলাম। একথা শুনে জবাবে কিছু বলতে পারেনি। তাছাড়া কেউ তার জীবনেও নেই। বিয়ের আগে প্রেম জিনিসটা তার ভীষণ অপছন্দের। কারো কারো প্রেম পরিণতি স্বচক্ষে দেখেছেও। তাছাড়া তার মা একটা কথা সবসময় মনে করিয়ে দেন, আব্বাজান, তুমি যেমন সঙ্গীও পাবে তেমন। ঠিক এ কথাটা সর্বদা তার কর্ণকুহরে বাজতে থাকে। শিশিরও সেদিন পর সেই কথা তুলেছিল না, সময় দিয়েছিল ভাবতে। পরে হঠাৎ শুদ্ধর মা ওদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পাকা কথা দিয়ে এসেছেন। তবে শিশুরি সবাইকে নিষেধ করেছিল শীতলকে ব্যাপারটা জানাতে। দায়িত্ব নিয়েছিল পরে শীতলকে সে নিজে বুঝিয়ে বলবে। যদিও তখন শীতল শুদ্ধকে তেমনভাবে চিনতো না, জানতো না। শিশিরের কাছে শুদ্ধের নামে শুধু নানান গল্প শুনতো। তারপর বিয়ে ঠিকঠাক হওয়ার পর সে শুদ্ধকে সরাসরি দেখেছে, অজান্তেই প্রেমেও পড়েছে, এমনকি নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছে শুদ্ধকে। ফলস্বরূপ শুদ্ধ তাকে কান ধরিয়েছে। এখন ড্রয়িং রুমে ফাঁকা থেকে শিশির মুখ খুলল। শীতলের সমস্ত দায়িত্ব তোকে দিয়ে নিজেকে ভীষণ হালকা লাগছে। বোনের চোখে বাসা পড়তে পারি, বিদায় আর দেরি করলাম না। তাছাড়া আমি জানি আমার বোন তোর কাছে নিরাপদে থাকবে। একথা বলে শিশি শুদ্ধকে বুকে জড়িয়ে ধরল। তারপর দুই বন্ধু বসে মিষ্টি খেতে খেতে কিছু নিয়ে আলোচনাও করলো। খানিকক্ষণ পরে শুদ্ধ সময় দেখে শিশিরকে জানালো ওদের এবার বের হওয়া উচিত, নয়তো মিঠাপুকুর পৌঁছাতে রাত হয়ে যাবে। একথা শুনে শিশির তার মাকে ডেকে শীতলকে বিদায় দেওয়ার কথা জানালো। তারপর চোখে জল মুখে হাসি নিয়ে শখ করে শীতলকে বিদায় দিল। শুদ্ধ আর না দাঁড়িয়ে তাৎক্ষণিক শীতলকে নিয়ে রওনা দিল মিঠাপুকুরের পথে। বাসে পাশাপাশি সিটে বসে আছে দুজন। শীতল বাইরে দৃষ্টি নিক্ষেপ করে আকাশপানে তাকিয়ে আছে। তার কেন জানি সুখী সুখী অনুভব করছে। মনে হচ্ছে প্রিয় মানুষটাকে হঠাৎ করে নিজের করে পাওয়ার মতো সুখ আরও কোনো কিছুতে নেই। এই সুখ হৃদয় একগুচ্ছ প্রশান্তি এনে দিয়েছে। অসীম সুখে মনে খুশির বান ডেকেছে। এসব ভেবে সে শুদ্ধকে মৃদু স্বরে বলল, এই যে শুদ্ধ পুরুষ, এবার আপনার কি হবে? হুম। কি আর হবে, বউ হয়েছে, বাসর হবে, তারপর বাচ্চা কাচ্চা। শুদ্ধ পুরুষ চিন্তা ভাবনাকে এবার শুদ্ধ করুন। শুদ্ধ এবার ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখা টেনে শীতলের কানে কানে বলল, পৃথিবীর কোনো পুরুষই তার বউয়ের কাছে শুদ্ধ থাকে না, আমি ওর ব্যতিক্রম হব না। শুদ্ধের কথা শুনে শীতলের চোখ বড় বড় হয়ে গেল। বিয়ের রেশ কাটতে না কাটতে এত পরিবর্তন! শীতলের মুখভঙ্গি দেখে শুদ্ধ মনে মনে হাসছে। দীর্ঘ পথটা যেতে যেতে বউকে রাগিয়ে দিলে মন্দ হয় না। ঝগড়া করতে করতেই না হয় শুরু হোক এই দীর্ঘ পথ। শীতল শুদ্ধর ভাবনা আন্দাজ করে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা ভেবে জানালার বাইরে তাকিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। বসন্তের আগমনে প্রকৃতি নতুন রূপে সেজেছে। থোকায় থোকায় কৃষ্ণচূড়া ও রাধাচূড়া জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। বাস দ্রুত গতিতে চলার কারণে বাতাসে এলোমেলো করে দিচ্ছে চুলসহ শাড়ির আঁচল। অবাধ্য হয়ে সেটা আছড়ে পড়ছে শুদ্ধর মুখে। শীতল সেটা দেখেও না দেখার ভান করে চুপ করে বসে আছে। শুদ্ধ এবার শীতলকে সরিয়ে জানালাটা টেনে অর্ধেক বন্ধ করে দিল। এবার বাতাসটা কম লাগছে, নয়তো তীব্র বাতাসের গতিতে নিঃশ্বাস নেওয়াটাও যাচ্ছিল না। তার এহেন কাজে শীতল মুখ ভার করে বলল, গ্রামে থাকতে হবে কতদিন?
যতদিন না তোমাদের বাসাটা ঠিকঠাক হয়। শীতল খেয়াল করলো শুদ্ধ তুমি করে সম্বোধন করছে। বাড়ি যাচ্ছে সকলের সামনে তুই করে বলা দৃষ্টিকটু তাই বোধ হয়। তবে এই সুযোগেই তার সম্বোধনেও পরিবর্তন আনলে মন্দ হয় না। একথা ভেবে শীতল মুখ ভর্তি হেসে বলল, তোমার পরিবারে মা আর বোন ছাড়া কে কে আছে? যদিও ভাইয়া একদিন বলেছিল, তবে এখন মনে পড়ছে না। তার আগে তোমার গোবর ভরা মাথায়টা গেঁথে নাও। বাড়ি গিয়ে আমাকে ভুলেও শুদ্ধ ভাই ডাকবে না, নয়তো আম্মু ভীষণ রাগ করবে। আপনার আম্মু ভীষণ রাগী, তাই না? একবারে কি কিছু করলে ভীষণ রেগে যান। তাই তোমাকে যতটুকু বলবে তুমি ততটুকুই করবা। আচ্ছা। এভাবে অনেকক্ষণ গল্প করে ঘুমিয়ে খেয়ে তারা মিঠাপুকুর পৌঁছালো। তখন বাজে রাত 8:30। শুদ্ধর মা একজন ভ্যানওয়ালাকে ঠিক করে রেখেছেন শুদ্ধদের আনার জন্য, নয়তো এখন কোনো গাড়ি ঘোড়া পাবে না তারা। এমনিতেই গ্রাম, তার উপরে রাত 8টা, আর গ্রামে রাত 8টা মানে অনেক রাত। ভ্যানওয়ালা এখন দাঁড়িয়ে শুদ্ধের অপেক্ষায়। একটু পরে বাস থেমে শুদ্ধদের নামতে দেখেই ভ্যানওয়ালা এগিয়ে গেলেন। শুদ্ধ ওনাকে দেখে কুশল বিনিময় করে পা বাড়ালো ভ্যানের দিকে। শীতলও তাকে অনুসরণ করে গিয়ে দাঁড়ালো ভ্যানের পাশে। তারপর শুদ্ধর বলার আগেই ধপ করে ভ্যানে বসে পা দোলাতে লাগলো। এর আগে ভ্যানে উঠেনি তা নয়, তবে অনেক দিন পর ভ্যানে চড়তে পেরে মন্দ লাগছে না। দুজনে বসলে ভ্যানওয়ালা চলল শুদ্ধদের বাড়ির দিকে। চারিদিকে অন্ধকার দেখে শীতল সরে গিয়ে শুদ্ধর গা ঘেঁষে বসলো। কোথাও হয়তো শিয়াল নয়তো কুকুর মারামারি করে উচ্চস্বরে ডাকছে। গুড়গুড়ে অন্ধকারে ভয়ও লাগছে। একটু পর বড় বড় পুকুর পার হতে হচ্ছে। কেমন যেন গা ছমছমে রাস্তাঘাট। এদিকে ভ্যানওয়ালা গ্রামের গল্প জুড়ে দিয়েছে। শুদ্ধ ওনার কথা শুনে দু একটা জবাবও দিচ্ছে। হঠাৎ ঠান্ডা একটা হাত শীতলের আঙ্গুল স্পর্শ করলো। ধীরে ধীরে হাতের আঙ্গুলে গুজে দিল তার হাতের আঙ্গুল। শীতলের হতবাক দৃষ্টি তখন তার হাতের দিকে। এই প্রথম শুদ্ধ তাকে স্বেচ্ছায় স্পর্শ করলো। হয়তো এই স্পর্শই জানান দিচ্ছে, ভয় পাস না, আমি আছি। এই কথা ভেবে শীতল শুদ্ধের হাত শক্ত করে আঁকড়ে ধরে মৃদু হাসলো। চোখ বন্ধ করে শুধু অনুভব করতে লাগলো শুদ্ধকে। একটু পরে ওরা বাড়িতে পৌঁছালো। ভ্যান গিয়ে থামলো উঠানে লাগানো মেহেন্দি গাছটার পাশে। শীতল নেমে দাঁড়াতেই এক তরুণীর উৎফুল্ল স্বর শোনা গেল, আম্মা, ও আম্মা, ভাইয়া আইয়া পড়ছে, বাইরে আহেন, লগে নতুন ভাবিও আইছে। শীতল মেয়েটাকে দেখে হাসলো। তাকে সে ভালো করেই চেনে। এটা শুদ্ধের ছোট বোন শখ। ভারী মিষ্টি মেয়েটা, শুদ্ধর মতো মুখের গড়ন। শখ ততক্ষণে দৌড়ে এসে শীতলকে জাপটে ধরে গদগদ হয়ে বলল, কতদিন পর তোমারে দেখলাম, তা কেমন আছো বলো দেখি? আমি ভালো আছি, তুমি? মুই সবসময় ভালো থাকি। চলো চলো, ঘরে চলো। অতঃপর শখ শীতলকে টেনে ভিতরে নিয়ে গেল। ততক্ষণে শুদ্ধ ভাড়া মিটিয়ে ব্যাগ হাতে নিয়ে হাঁটা দিয়েছে। হঠাৎ কিছু একটা ভেবে সে দাঁড়িয়ে গেল। পকেট থেকে ফোন বের করে এর থেকে জেনে নিল ওখানকার খবরাখবর। সবটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। শিশির সবুজের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে জানালো, এখন অবধি সব ঠিকঠাক। এবার সবুজও বুঝবে হিটলারি বুদ্ধি কাকে বলে। শিশিরের কথা শুনে শুদ্ধর ঠোঁটের কোণে হাসি ফুটল। যদিও এই পরিকল্পনার মাস্টার মাইন্ড সে, শুদ্ধ এটাও জানে তার পিছনে লোক লাগানো হয়েছে, নয়তো হবে। তাই তাকেও খুব সতর্ক থাকতে হবে, নয়তো সকলেই বিপদে পড়বে। একথা ভেবে সে বলল, ডকুমেন্ট 2-3টে কপি করে রাখিস। আচ্ছা। আমি এখানে কিছুদিন থেকে তারপর ঢাকায় ফিরব। তুই ভুলেও বাইরে বের হবি না। তোর যা যা কিছু প্রয়োজন মতি দিয়ে যাবে। এখন ডাকছি আমি। হুম। এই কথা বলে শুদ্ধ কল কেটে ভিতরে প্রবেশ করলো। শীতলকে নিয়ে বাকিরা গল্পে মজে আছে, তাই কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। শিশির বর্তমানে ঢাকায় শুদ্ধর ফ্ল্যাটে। সেখানে বসে সে সবুজের বিরুদ্ধে একটা ভিডিও তৈরি করেছে। আর মুহূর্তেই ভিডিও ভাইরাল হওয়াতে সকলের চক্ষু চড়ক গাছ। যেখানে সবুজের গুরুদায়িত্ব ছিল গোপনীয়তা বজায় রেখে অর্থনৈতিক কাজ বন্ধ করা, সেখানে উনি টাকার বিনিময়ে অপরাধীদের সাহায্য করেছে। এমনকি নিজে হাতেই ওনার স্ত্রীকে খুন করেছে। এর কারণ অবশ্যই
এখনও জানা যায়নি, খুব তাড়াতাড়ি জেনে যাবে। শিশির হাতের কাজটা সেরে জানালা দিয়ে ওর বাসার দিকে তাকালো। পোড়াবাড়ি দেখে ওর বুকটা হু করে উঠল। খুব শীঘ্রই ওদের বাসা মেরামতের কাজ শুরু করবে সে। ওর বাবার মুখের হাসি ফুটিয়ে তুলবে, পূর্বের মতো গুছিয়ে দেবে তার মায়ের ভরা সংসার, আবার আগের মতো স্বপ্নগাথাকে সাজাবে স্বপ্ন দিয়ে। এসব ভেবে সে ফ্রেশ হওয়ার জন্য শুদ্ধর ড্রেস নিতে ওয়ার্ড্রপ খুলতে একটা ফটো ফ্রেম পড়ল। ফ্রেমে শীতলের ছবি বন্দি করে নিচে ছোট ছোট অক্ষরে লেখা শ্রেয়সী। শিশির এবার শব্দ করে হেসে উঠল, কারণ এটা দেখেই সে শুদ্ধকে শীতলের বিয়ের প্রস্তাব দিয়েছিল। ঠান্ডা মাথায় সে টোপ ফেলেছিল, ভেবেছিল শুদ্ধ সহজে টোপ গিলবে, কিন্তু না, শুদ্ধ তা করেনি, বরং চতুরতার সাথে ফিরিয়ে দিয়েছে প্রথমবার। মুখ্য কথা, শুদ্ধ প্রথমবার শীতলের ছবি দেখে মন হারিয়েছিল। এই তো সেদিনের কথা, শিশির একটা কাজে ব্যস্ত থাকায় শুদ্ধকে পাঠিয়েছিল শীতলের ফর্ম ফিল আপের টাকা জমা দিতে। শুদ্ধ সেটা করে ফিরতে না ফিরতেই শিশির পুনরায় ওকে পাঠায় পিকনিকে তোলা শীতলের ছবি বড় করে বাঁধাই করতে আনতে। শীতল নাকি আবদার করেছে, না করলে সে প্রচুর প্যারা দিবে। একথা শুনে শুদ্ধ সরল মনে কাজটা করতে যায়। তাছাড়া শখের বশে কেনা ওর ক্যামেরাটাও সে ফেরত নিবে, নয়তো শিশির এটা দশা বেহাল করে ছাড়বে। কিছুদিন আগে শিশির ক্যামেরাটা নিয়ে গিয়েছিল জরুরি কাজের কথা বলে, আর সেটা ফিরিয়ে দিয়ে একটা ছবি দেখিয়ে দেয় যেটা বাঁধাই করতে হবে। শুদ্ধ বিরক্তির নজরে দেখতে গিয়ে তার নজর আটকে যায় একটা লাল ড্রেস পরা পরীর দিকে। সে আনমনে দেখতে থাকে একটার পর একটা ছবি। ধীরে ধীরে তার বিরক্তির নজরে সরে ভর করে মুগ্ধতা। সেদিনই একটা ছবি রেখে দেয় নিজের কাছে। অনেক দিন পর শিশির ফাইল খুঁজতে গিয়ে দেখে ফেলে ছবিটা। সেদিন কিছু না বললেও পরে ধীরে ধীরে বুঝতে পারে বন্ধুর মনের কথা। তারপর এমনভাবে থাকতো যেন কিছু জানে না। দিন যায়, মাস যায়, শুদ্ধর অনুভূতিও গাঢ় হয়। এরপর হঠাৎ সে শীতলের বিয়ের প্রস্তাব রাখে শুদ্ধর কাছে। শুদ্ধ বেশ হেয়ালি করে পরে ওর মাকে জানিয়ে বিয়ে পাকাপোক্ত করে রাখে, আর বোঝায় বন্ধু কথা রাখতেই সে এই বিয়েতে রাজি। এসব মনে মনে ভেবে শিশির হেসে বলেই ফেলল, শালা, প্রেমে পড়েও এমন ভাব করতো যেন প্রেম বিরোধী সন্ন্যাসী সে। নে তোর সন্ন্যাসীর ব্রত ভেঙে পেরাকে ঝুলিয়ে দিয়েছি। লেট এলা এবার সামলা বন্ধু, এবার বুঝবা বউ কাকে বলে। ওইদিকে শীতল হাত মুখ ধুতে গিয়ে কলপারে আছাড় খেয়ে খুঁড়িয়ে হাঁটছে। বাম পায়ে প্রচণ্ড ব্যথাও পেয়েছে। প্রথম দিনে এসে এভাবে লজ্জায় পড়তে হয়েছে। শখ কোনো মতে ধরে তাকে শুদ্ধ রুমে রেখে গেল। শুদ্ধ তখন তার রুমে টান টান হয়ে শুয়েছিল। কিছুক্ষণ আগে সে রাতের খাবার শেষ করে রুমে এসেছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে শুদ্ধ দু চোখে দেখে শীতল দরজার কাছে দাঁড়িয়ে আছে, পরনের কামিজে শ্যাওলা লেগে আছে। শুদ্ধরও বুঝতে বাকি রইল না ঠিক কী ঘটেছে। সে হয়তো কথা না বাড়িয়ে উঠে শীতলকে ধরে বিছানায় বসিয়ে বলল, এবার শান্তি হয়েছে? শীতল উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। পায়ের ব্যথায় সে কাবু, পরনের কামিজটারও যাচ্ছে তাই অবস্থা। তখন শুদ্ধ আরেকটা ড্রেস এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আসছি আমি, তুমি ড্রেস বদলে নাও। একথা বলে কয়েক পা বাড়িয়েও পুনরায় পিছু ফিরে বলল, ব্যথাযুক্ত বাই আমি বাসরটা সেরে ফেলবো, এটাই হবে আমার কথা অমান্য করার শাস্তি। একথা বলে শুদ্ধ প্রস্থান করলো। আর শুদ্ধ লাগামহীন কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এটা কি বললো শুদ্ধ? মানুষটার মুখে কি লাগাম বলে কিছু নেই? তারপর অনেক কষ্টে উঠে পোশাক পরিবর্তন করে শুয়ে পড়ল। অদূরে একটা পেঁচার ডাক শোনা যাচ্ছে। অদ্ভুত সেই ডাক, কেমন শরীরও ছমছম করছে। ক্ষণে ক্ষণে কুকুরও ডাকছে। শীতল ভয়ার্ত দৃষ্টিতে পুরো রুমে চোখ বুলালো। তখনই অন্ধকারে ছেয়ে গেল রুম। পায়ের ব্যথা অগ্রাহ্য করে উঠে বসতেই শুদ্ধ এসে রুমে হাজির হলো, হাতে ব্যথানাশক স্প্রে।
অন্য হাতে জ্বলন্ত মোমবাতি। সে মোমবাতি টেবিলের উপর রেখে পানির গ্লাস সহ ওষুধ এগিয়ে দিল শীতলের দিকে। শীতল ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কিসের ঔষধ? যা ভাবছো তাই নাও, ঝটপট খাও। আপনার আম্মু যে বললো ওনার নাতি প্রয়োজন। এটা পেইন কিলার গাথি, আর কেবল আজ বিয়ে হলো, এর মধ্যে বাচ্চার পরিকল্পনা হয়ে গেছে? আশ্চর্য। না হওয়ার কি আছে, আমি কি আর ছোট আছি? শুদ্ধ শীতলের সঙ্গে অহেতুক বকবক না করে শুয়ে পড়ল। মেয়ে মানুষ 2 লাইন বেশি বুঝে, আর এই পাগলের মাথায় এসব কথা ঢোকানোর মানে খুঁজে পেল না সে। তখন শীতল আদুরে বিড়াল ছানার মতো শুদ্ধ শরীর ঘেঁষে শুতেই শুদ্ধর ফোনে কল আসলো। সে রিসিভ করে জানতে পারলো সবুজের বাসা থেকে দুজনকে আটক অবস্থায় পাওয়া গেছে। এরা মূলত পুলিশের হাত থেকে পালানো আসামি। এখন কর্তৃপক্ষ সবুজকে অ্যারেস্ট করেছে, সঙ্গে রিমান্ডের আদেশও এসেছে। আর রিমান্ড নিয়ে সত্য কথা বের করানোর দায়িত্ব পেয়েছে শিশির, কারণ শিশিরের বেঁচে থাকার কথা জানে অফিসার সাদ্দাম আর শুদ্ধ। তারাই ইচ্ছাকৃতভাবে দায়িত্বটা শিশিরকে দিয়েছে, যাতে শিশির মনের রাগ তুলতে পারে আর সবুজও ঠিক ঠিক শাস্তি ভোগ করে। এসব শুনে শুদ্ধ নিঃশব্দে হাসলো। তারপর কল কেটে শীতলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাবতেও পারিনি এই কেসের সমাধান এত জলদি হবে। তার আগে বলেন আমাকে মিথ্যে বলেছেন কেন? কবে, কখন মিথ্যা বলেছে? ওই যে আমাদের বাসায় বোম রাখার ঘটনাটা। টেনশন করবে তাই? টেনশনও তো এই মুহূর্তেও করছি। কেন? বুঝবেন না আপনি। শুদ্ধ শীতলের কথা শেষ না করতে দিয়ে আঁকড়ে ধরল খুব শক্তভাবে। পরক্ষণে শীতল অনুভব করলো তার ওষ্ঠে অন্য কারো বিচরণ। এক পুরুষালী হাতে বন্দি সে প্রচণ্ড ছটফট করেও ব্যর্থ হলো। তার বলা কথাগুলো গোঙানিতে পরিণত হলো, তবুও শুদ্ধ তাকে ছাড়ল না, বরং সে ঘোরের মাঝে চলে গেছে। তখন দমকা বাতাস নিভিয়ে দিল জ্বলন্ত মোমবাতি। পুরো রুমে আঁধারে ডুবে গেল। সেই সঙ্গে বাড়ল শুদ্ধের করা পাগলামির মাত্রা। কথা নেই, শব্দ নেই, চারিদিকে স্তব্ধতা। শীতলও ততক্ষণে শান্ত হয়ে গেছে। প্রিয় মানুষটার স্পর্শে সে এখন পরাস্ত। পরের দিন সকালে নাস্তা সেরে শীতল ব্যথামুক্ত পায়ে শখের সঙ্গে ঘুরতে বের হলো। শুদ্ধ এখনও ঘুমাচ্ছে, তাকে খুঁচিয়েও তুলতে পারেনি, তাই শুদ্ধর আম্মু ডাকতে নিষেধ করেছে। এখন হাতে আপাতত কাজ নেই, তাই শখের সঙ্গে সে পাশের সানবাঁধানো পুকুর পাড়ে এসেছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তখন শীতল শেষের সিঁড়িতে পানিতে পা ডুবিয়ে বসলো। ঠান্ডা পানিতে শরীর শিরশির করে উঠল সারা শরীর। ঢাকার যানজটের শহর ছেড়ে অনেক দিন পর গ্রামে এসেছে, আর গ্রামের দৃশ্যে মন শীতল করে দিচ্ছে। এই যেমন যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ, সব জমিতে ভিন্ন ভিন্ন ফসল লাগানো। ততক্ষণ শখও বসেছে তার পাশে, হাতে কামরাঙ্গা আর কাঁচা লবণ। শীতলের দিকে অন্য একটা এগিয়ে দিলে শীতল নিয়ে কামড় দিতেই মুখ কুঁচকে ফেলল, ভীষণ টক খেতে। তবু তারা কিছু খাওয়া থামালো না, বরং গল্পে গল্পে খেয়ে ফেলল বেশ কয়েকটা কামরাঙ্গা। একটু পরে একজন বুয়া এসে জানালো শুদ্ধ ঘুম থেকে উঠে পড়েছে। শীতল যেন নিজে গিয়ে দেখে তার কি লাগবে না লাগবে, এই আদেশ করেছে শুদ্ধর মা। একথা শুনে শীতল উঠে বাসার দিকে হাঁটা ধরল। ওর যাওয়া দেখে শখ হাসছে। এক দৌড়ে শীতল বাড়ির উঠোনে গিয়ে থামলো। তাকে হুড়মুড় করে ঢুকতে দেখে শুদ্ধ ভ্রুজোড়া কুঁচকে বলল, কোথায় গিয়েছিলে তুমি? পুকুর পাড়ে। কেন? এমনিতেই। আর যাবে না, আর ঘুম থেকে উঠে যেন চোখের সামনে দেখতে পাই, নয়তো খবর আছে। খাবার নিয়ে সোজা রুমে যাও, আমি আসছি। শীতল মুখ ভেঙচি দিয়ে চলে গেল। শুদ্ধ ফ্রেশ হয়ে খেতে বসলো। তখন প্রথম লকমা মুখে দিয়ে গিয়ে শীতল ওর হাত টেনে নিজের মুখে নিল। পরপর একই ঘটনা ঘটাতে কিছু বলতে গেলে শীতলে বলল, আমি সশরীরে উপস্থিত থাকাকালীন আপনার পেটে সর্বপ্রথম লোকমা আমার নামে বরাদ্দকৃত থাকতেই হবে। কেন থাকতেই হবে কেন?
এটা আমার বউরূপী অধিকার তাই। বুঝলাম। তা আমার পেটের উপর পা তুলে ঘুমানো বলছি আপনার বহুরূপী অধিকার? আসলে হয়েছে কি, থাক, আর বলতে হবে না, বুঝেছি। এভাবে গল্পের ছলে শুদ্ধ নিজে খেলো, শীতলকেও খাইয়ে দিল। তারপর গ্রামে বেশ মজা করে শীতলের দিনগুলো কাটতে লাগলো। এই যেমন শাশুড়ির সঙ্গে সঙ্গে থাকা, নানান কাজকর্মে সাহায্য করা, শখের সঙ্গে বাজি ধরে কাঁচা তেঁতুল চিবিয়ে খেয়ে ভাত খেত না পাড়াতে শাশুড়ির বকা খাওয়া, সন্ধ্যায় আগ মুহূর্তে শুদ্ধর সঙ্গে হাঁটতে বের হওয়া, গল্প করা, সকলের চোখে ফাঁকি দিয়ে তার আঙ্গুল স্পর্শ করা, এভাবেই কেটে গেছে 1 মাস। শীতলের বাবা মা ঢাকায় শুদ্ধর ফ্ল্যাট থেকে স্বপ্নগাথা পুনরায় নতুন করে তৈরি করেছেন। পুনরায় সেখানে পূর্বের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নগাথা নামক সুখপূর্ণ বাড়িটি। দু একের মধ্যেই দু একদিনের মধ্যেই ওনারা সেখানে চলে যাবে। আবার গড়ে উঠবে শীতলের মায়ের সোনার সংসার। ওদিকে শিশির সবুজকে রিমান্ডে নিয়েছিল মন মতো করেই। সবুজের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে উন্মোচন হয়েছে সবুজ নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মেরেছে, কারণ তার স্ত্রী তাকে পাপ কাজ থেকে বিরত থাকতে বলতো। বারবার ঘ্যান ঘ্যান করতো নামাজ আদায়ের জন্য। হ্যান্ডসাম লুক ছেড়ে বলতো গাইয়াদের মতন দাড়ি রাখতে, মার্জিত হতে। আসলে কি এসব হাই সোসাইটির সঙ্গে যায়? মোটেও না। আর ওনার স্ত্রী ছিলেন পরহেজগার মানুষ। স্বামীর পাপ উনি মানতে পারতেন না। এত মার খেয়েও উনি হার মানতেন না, বরং হাদিস শোনাতে যেতেন। ভালো মন্দের পার্থক্য বোঝাতে গালাগালি শুনতেন। এছাড়াও প্রতিদিন স্বামীর আনা ঘুষের টাকা দেখে ঝরঝর করে কেঁদে ফেলতেন। মোনাজাতে বসে কান্নাকাটি করতেন। মৃত্যুকে স্মরণ করার কথাও বলতেন। কিন্তু সবুজ এসবে বিরক্ত হতেন, ভীষণ বিরক্ত। অবশেষে নেশা করে মেরেই ফেললেন ওনার স্ত্রীকে। হয়তো একদিন বুঝবেনও উনি ভুলকে ফুল ভেবে কত বড় ক্ষতি করেছেন। দেখতে দেখতে দিন গেল, মাস গেল, গত বছরের বসন্তকে পার করে নতুন বসন্তের আগমনও ঘটল। আজকে পহেলা বসন্ত। শুদ্ধ এখনো বাসায় ফেরেনি, অথচ আজকে তাদের ঘুরতে যাওয়ার কথা। শীতল এত সুন্দর করে সেজেগুজে মন ভার করে বসে আছে। মানুষটা কাজ ছাড়া কিছু বোঝে না। সে কাজের চাপে হয়তো ভুলেই গেছে তার বউ আছে, আর আজ বউকে সময় দেওয়ার কথা দিয়েছিল। পুরুষ মানুষ আসলে মেয়েদের মন বুঝে না। এসব ভেবে সে জানালার পাশে দাঁড়িয়ে রইল। তখন নিচে চোখ যেতেই দেখে শুদ্ধর গাড়ি থেকে ভিতরে প্রবেশ করছে। শীতলের ঠোঁটের কোণে হাসি ফুটল। পরক্ষণেই হাসি মুখে আড়াল করে দৃশ্যমান করলো মলিন অভিমান মুখ। সে দ্রুত পায়ে গিয়ে আগে দরজা খুলে সরে গেল। রান্নাঘরে গিয়ে টুকিটাকি কাজও করতে লাগলো। তার এখন নিজস্ব সংসার হয়েছে। শুদ্ধর সুবিধার কথা ভেবে অফিসের কাছে বাসাও নিয়েছে। শুদ্ধর মা আর শখ গ্রামেই থাকেন। ওনাদের এই শহরও ভালো লাগে না, দম বন্ধ লাগে। মুখ্য কথা, শুদ্ধর বাবার কবর বাসার পাশেই। শুদ্ধর আম্মুর রুমের জানালা খুললেই দেখা যায়। সময় অসময়ে চুপ করে স্বামীর কবরের দিকে তাকিয়ে থাকেন উনি। মনে মনে গল্পও সাজান, বলেন প্রিয় মানুষটাকে। তাই শুদ্ধ আর জোর করেনি। সে জানে মৃত্যুর আগে তার আম্মা বাসা ছেড়ে এক রাতও বাইরে কোথাও থাকবেন না, কারণ শুদ্ধর বাবা কোথাও যেতে দিতেন না ওনার সহধর্মিণীকে। যেখানেই যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন, সঙ্গে করে ফিরতেন। খুব ভালোবাসতেন ওনার সহধর্মীকে, তাই শুদ্ধ জোর করেনি। আর আগামী মাসে শখের বিয়ে। শখ চলে গেলে ওনার দেখভালের জন্য আরও দুজনকে রেখে দিবে। এমনিতেও শীতল প্রতি সপ্তাহে 2 দিন ওনার কাছে গিয়ে থাকে, তাতে শুদ্ধ খুশি হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে উপরে এসে দেখে দরজা হাট করে খোলা। তার বুঝতে বাকি নেই মূল ঘটনা। সব দোষ ওই শিশিরের। গাধাটা প্রেম করবে, অথচ প্রিয় মানুষটাকে ভয়ও বলতে পারছিল না। সে মেয়ে আবার তাদেরই কলিগ। আজ বিশেষ দিনে প্রেম রচনা করার ভীষণ শখ শিশিরের, তাই বন্ধুকে সাহায্য করতে গিয়ে দেরি করে ফেলেছে। এখন বউয়ের মান ভাঙাতে হবে। এসব ভেবে সে সারা শব্দ না করে গড়গুটিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। ভাবখানা এমন যেন কিছু করেনি সে।
তার এহেন আচরণে শীতল আরও রেগে গেল। রাগে দুঃখে এক পর্যায়ে অঝরে কেঁদে দিল। হঠাৎ দুটো বলিষ্ঠ হাতের বাহুডোরে নিজেকে আবিষ্কার করলো সে। কারো নিঃশ্বাস এসে পড়ল নগ্ন কাঁধে। শীতল অভিমান নিয়ে মুখ ঘুরিয়ে তাকালোও না। তখন এক মোহনীয় কণ্ঠস্বর তার হৃদয়টা এফার ওফার করে দিতে বলতে লাগলো, আর একটি বসন্ত চাই, যে বসন্তে তুমি এসেছিলে আমার জীবনে। হৃদয় খানাকে হরণ করে লিখেছিলে তোমার নাম। শুদ্ধর কথা শুনে শীতলের অভিমান নিমেষেই গলে গেল। সে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তার প্রেমিক পুরুষটার দিকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ হাসলো। সে বুঝে না মেয়েটা কি দেখে এইভাবে মাঝে মধ্যে তাকিয়ে থাকে মুগ্ধতার দৃষ্টিতে, যে দৃষ্টিতে ছড়াছড়ি থাকে দৃঢ় ভালোবাসা আর অটুট বিশ্বাস। তখন শীতল শুদ্ধর গলা জড়িয়ে ধরে বলল, আমি এমন আরও অনেক বসন্ত কাটাতে চাই প্রিয় শুদ্ধ পুরুষ। সেই সব বসন্তের রেশ কখনো না কাটুক, কখনো না। শীতলের কথা শুনে শুদ্ধ সন্তুষ্টির হাসি হাসল। তারপর তাকে একটানে ঝরিয়ে নিল তার প্রশস্ত বুকে, যেখানে সযত্নে জমায়িত করা শীতলের জন্য ভালোবাসার প্রাচুর্যতা। সমাপ্ত।